সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে সব নদ নদীর পানি, ফের প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। উত্তরাঞ্চলে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে বান্দরবানের পাহাড়ের পাদদেশে বহু মানুষের বসবাস, বর্ষা এলেই টনক নড়ে প্রশাসনের। এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চল আরেক দফা প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জ ও জামালপুর সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বেড়েছে পানিবন্দীর সংখ্যা। ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে সুরমা, ধোপাজান, জাদুকাটা ও পাটলাই সহ প্রায় প্রতিটি নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। বাড়িঘরে ফের পানি ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হলো জেলার নিম্নাঞ্চলের অনেক মানুষকে। পানিতে সয়লাব পশ্চিম তেঘরিয়া উকিলপাড়া এলাকা। ঘরের মাঝে ফিয়ে আর একবারের জায়গা তিনবার ঘর ঠিক করতে গেলে আরেকবার আই হয়। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ কমছে না সিলেটের বানভাসী মানুষের। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জলমগ্ন রয়েছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, কানাইঘাট ও জকিগঞ্জের 437 গ্রামের প্রায় 2 লাখ মানুষ। যমুনার পানি বেড়েই চলছে সিরাজগঞ্জে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নে পানিবন্দীর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন দুর্গত এলাকার মানুষ। এদিকে পানি বাড়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে জেলার শাহজাদপুরের নদী তীর এলাকায়। সারাদিন পানির মধ্যে থাকি, মনে করেন হঠাৎ মোটার বাজার মেয়ে ঘুরে ঘুরে আবার বাচ্চা পিঁপড়ায় কামড় দেয়, বুঝছে ঘরের মধ্যে শরীর ভর পিঁপড়া ওঠে। ঘর দরজায় পানির মধ্যে থাকতে থাকতে হাত পায়ে গা উঠে গেছে। নতুন করে পানি বাড়ছে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর। বাড়িঘর ডুবে গেছে জেলার 165টি চরে। বাধ্য হয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিংবা নৌকায় আশ্রয় নিয়েছে দুর্গত এলাকার মানুষ। চর থেকে অন্য চলে যাচ্ছে, ওখান থেকে পারে আসতেছে এই পানি বলার কারণে। আমরা কোথায় যাবো, কোন জায়গা পাই, রাস্তাঘাট বা স্কুল ফিল্ড, আশ্রয় কেন্দ্র, এগুলোর মধ্যে আমরা। কুড়িগ্রামের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে 9 উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 2 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। 8-10 দিন থেকে পানি মানে খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবে। জল পানির জন্য বের হতে পারি না, বাচ্চা কোচ্চা নিয়ে অনেক সমস্যা, খাওয়া দাওয়ার কষ্ট। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে লক্ষাধিক মানুষের। বন্ধ হয়েছে উলিয়া, আমতলী এবং মাহমুদপুর মেলান্দহ সড়ক যোগাযোগ। বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনার কর্মাকান্দার 8টি ইউনিয়নের নিম্নাঞ্চল ফের প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মেলা অনেক বাড়ি ঘর উঠছে, অনেক পানি হয়েছে, এই বাড়তির দিকে আছে, বন্যা অনেক সম্ভাবনা আছে। আজকে যেভাবে বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি দিলে রাস্তাগুলো কিন্তু চলে যাবে। কিছুদিন বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘর ডুবে যাবে, মানে এগুলো ভয়াবহ অবস্থায় আছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেট এবং সুনামগঞ্জ থেকে কিছুক্ষণ আগে বন্যার সবশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী শুভ্র দাস ও এমরানুল হক চৌধুরী। পানি উন্নয়ন বোর্ড বলছে যে সুরমা নদীর একটি পয়েন্টে, কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপরে আছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি অমলসি এবং ফেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব বিশেষ করে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকার মানুষ যারা ফেন্সুগঞ্জ, ওসমানীনগর, বালাগঞ্জ এইসব এলাকার নিম্নাঞ্চলের মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় আছে। জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 2 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এখনও কিন্তু আশ্রয়কেন্দ্রে 53 জনের মতো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তো যেহেতু বন্যার পানি নামছে ধীর গতিতে, যেসব এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে তারা কিন্তু দুর্ভোগ চরমে পৌঁছেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর এবং হাওর পরিপূর্ণ থাকায় পানি কিন্তু খুব ধীর গতিতে নামছে। ধীর গতিতে নামার কারণে কিন্তু জলমগ্ন যেসব এলাকা আছে তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। পানি উন্নয়ন এটিও বলছে যে আগে যেভাবে আগের বন্যার পানি পাহাড়ি ঢল আসার পরেই কিন্তু পানি নেমে যেত, কিন্তু এখন ধীর গতির কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে নদী এবং পানি যেদিকে যাবে সেই রাস্তাগুলো এখন বাধাগ্রস্ত হওয়ার কারণেই, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত পাওয়ার কারণে কিন্তু পানি ধীর গতিতে নামছে। সুনামগঞ্জে গত 3 দিন ধরে
টানা বর্ষণ অব্যাহত বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজ বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল যা ছিল 10 সেন্টিমিটার নিচে, 40 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের সুরমা নদীর পানি আজ কিন্তু ষোলগড় পয়েন্টে 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক সুরমা নদীর মতো কুশিয়ারা, বৌলাই, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা সহ সবগুলো নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আবারও তৃতীয় দফা বন্যার মুখোমুখি হয়েছেন সুনামগঞ্জের অর্ধলক্ষ বানবাসী মানুষ। চাঁপাইনবাবগঞ্জে 2 উপজেলায় বজ্রপাতে 2 কৃষক ও 1 নারী সহ 3 জনের প্রাণহানি হয়েছে। গতকাল বিকালে জেলার নাচরের ঝলঝলিয়া ও কামার জগদাইল গ্রামে খেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে উজ্জ্বল আলী ও ওসমান গনির মৃত্যু হয়। পরে সন্ধ্যায় জেলা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামে বাড়ির সামনে বজ্রপাতে মারা যান কমল রানী। গতকাল বিকাল থেকে জেলায় বজ্রপাত সহ বেশ কয়েক ঘন্টা টানা ভারী বৃষ্টি হয়। দিন দিন পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হচ্ছে না ঝুঁকি নিয়ে বান্দরবানের পাহাড়ের পাদদেশে বসবাস। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে থাকছেন বাসিন্দারা। মাইকিং সহ বিভিন্ন ধরনের প্রচারে কর্ণপাত করেন না তারা, ফলে মৃত্যু ঝুঁকি বাড়ছেই। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই বাড়ে পাহাড় ধস। সরকারি হিসেব বলছে বর্ষা মৌসুমে বান্দরবানের বিভিন্ন এলাকায় গত 5 বছরে পাহাড় ধসে মারা গেছেন প্রায় 64 জন, আর 1 দশকে এই মৃত্যুর সংখ্যা অন্তত 105 জনের অধিক। এত মৃত্যুর পরেও বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজঘোনা, কালাঘাটা, বনরূপাপাড়া, সিদ্দিকনগর, ক্যাচিংঘাট সহ বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এছাড়া রুমা, লামা, আলীকদম, থানচি, নাইক্ষণছড়ি, বংছড়ি উপজেলাতে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে অনেকে। এতে পাহাড় যেমন বিলীন হচ্ছে, তেমনি বাড়ছে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যাও। অনেকে ছোট ছোট ঘর করার জন্য মাটি কাটে, মাটি কাটার কারণে পাহাড় ধস হয়, ভেঙে নিচে পড়ে যায়, মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বৃষ্টি আমার বাসার সাইডে দিয়ে ভাঙ্গা ফুয়ে গেছে, এখন আমরা উঠতে নামতে পারতেছি না, আমাদের খুব কষ্ট হইতেছে। অতিবৃষ্টির কারণে ভূমিক্ষয়ের মাধ্যমে পাহাড়ে ফাটল তৈরি হওয়ার পাশাপাশি যত্রতত্র বৃক্ষ নিধন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, প্রাকৃতিকভাবে ভূমিকম্পের কারণে বাড়ছে পাহাড় ধস। এত সংখ্যার মধ্যেও প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে পাহাড়ে। বৃষ্টি আছে যখন, বাতাস আছে, তখন আমরা কি ঘরে থাকতে ভয় লাগে, আমরা ঘর ছেড়ে কোথায় যাব। অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হলে আমরা ঘর থেকে ভয়তে বের হই না, কোন সময় কোন পাহাড় ধসে যায়। পাহাড়ের পাদদেশে বসবাস কমাতে প্রশাসনের চেষ্টা কোনো কাজেই আসছে না। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা বসবাস করছে তাদের বিষয়ে আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে আপনারা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমিগণ এবং পৌরসভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ সকলে কিন্তু একসাথে কাজ করে যাচ্ছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এই বসবাস বন্ধ না হলে চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে মৃত্যুর মিছিল আরও বড় হবে বলে মনে করছে প্রশাসন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় গতকাল আলাদা পাহাড় ধসের ঘটনায় 2 শিশুসহ 4 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, গত রাতে শহরের সৈকত পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে 1 শিশু নিহত হয়। এ সময় আহত হন পরিবারের অপর 3 সদস্য। ওই দিন ভোরে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার এলাকায় আরেক শিশু ও এবিসি ঘোনা এলাকায় 1 নারী নিহত হয়। এছাড়া সদরের ঝিলংজাই ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ার পাতাবনিয়ায় আরেক নারীর প্রাণহানি ঘটে। ঝুঁকিপূর্ণভাবে বসবাস ও আশ্রয় কেন্দ্রে না যাওয়ায় এমন প্রাণহানি হচ্ছে বলে মনে করেন জনপ্রতিনিধি ও পৌর কর্মকর্তারা। দরজাটা ভেঙে ভেতরে প্রবেশ করি, আমাদের লোকজন সহ ভেতরে প্রবেশ করে প্রথমে একজনকে আমরা উদ্ধার করি তাৎক্ষণিকভাবে। পাহাড় ধসের যেখানে আশঙ্কা ছিল সেখানকার মানুষ নিয়ে আমরা হোটেলে রেখেছি, তাদের খাওয়া দাওয়ার পর্যাপ্ত পরিমাণ আমরা ব্যবস্থা করছি। এরপরেও মানুষ ঘর থেকে সহজে বের হতে চায় না। এরকম বৃষ্টি আগামী রোববার সোমবার পর্যন্ত এরকম বৃষ্টি থাকবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এবং আমরা কিন্তু
তাদেরকে সরে যেতে বলেছি এবং আশ্রয়কেন্দ্রে যেতে বলেছি। কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজও বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। নোয়াখালী থেকে কোটা আন্দোলনের সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদ। নোয়াখালীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। তারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছিল যে শিক্ষার্থীরা আসলে গত কয়েকদিন ধরে কোটা বিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবে বিনা উস্কানিতে গতকাল দেশের বিভিন্ন স্থানে তাদের উপর হামলা চালানো এবং বেশ কয়েকজন শিক্ষার্থী এতে আহত হয়। তারা আসলে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের তাদের এই দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য দাবি জানিয়েছে। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জাংশনে কোটা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ সময় কোটার ব্যাপারে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলেও আশাবাদ জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি, কিন্তু আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৫ জেলার ১০০টি পয়েন্টে গণ অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এরই অংশ হিসেবে বিকালে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের স্থানীয় নেতারা। এ সময় বক্তারা তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ধারণের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান। রংপুর সহ কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারীর ১২ উপজেলার তিস্তার বিভিন্ন পয়েন্টে একযোগে এ কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। দর্শক, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গণ অবস্থান কর্মসূচির সবশেষ পরিস্থিতি রংপুর থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী ফুয়াদ হাসান। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আজ তিস্তা পাড়ের ৫ জেলায় ১২ উপজেলায় কিন্তু একযোগে গণ অবস্থান কর্মসূচি করছে তিস্তা পাড়ের মানুষজন। এ কর্মসূচির আয়োজন করেছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। তারা দীর্ঘদিন ধরে আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলনে কিন্তু তিস্তা পাড়ের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। তারা চান যে তাদের যে দুঃখ এবং কষ্ট প্রতিনিয়ত ভাঙ্গনের মধ্যে তাদের চলে, সেই অবস্থা থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে। তাই তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন। আমি দাঁড়িয়ে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোয়ালী ইউনিয়নে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তিস্তা পাড়ের সাধারণ মানুষজন এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের দাবি যে অতি সত্বর এবছরেই যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। নির্মাণ কাজ পুরো শেষ হওয়ার আগেই গাইবান্ধায় দেবে গেছে একটি সেতুর মূল কাঠামো। বাঁশ গেড়ে ধস ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যান চলাচল নয়, শুধু হেঁটে পারাপারের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা বাজারের পাশে তিস্তার শাখা নদীর উপর নির্মিত হচ্ছে এই সেতু। এখনও বাকি রেলিং ও সংযোগ সড়কের কাজ। তবে এরই মধ্যে কংক্রিট আর কাঠের সমন্বয়ে নির্মাণাধীন সেতুর ঠিক মাঝ বরাবর দেবে গেছে 4টি পিলার। এ অবস্থায় ধস ঠেকাতে বাঁশ গেড়ে স্থাপনাটি রক্ষার চেষ্টা স্থানীয়দের। চলাচলের সুবিধা হবে ভেবে প্রথমে খুশি হয়েছিলেন তিস্তার শাখা নদীর দুই পারের প্রায় 4 লাখ মানুষ, কিন্তু এখন তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোঁজা মিল দিয়ে কাজটা করে চলে গেল, তা আমরা তো গোঁজা মিলের কাজটা টিকলো না, 15 দিনকার মধ্যে ভাঙি চলে গেল। এই ব্রিজটা ভাঙি পাড়াতে আমরা বাঁশ দিয়ে খুঁটি দিতেছি, যদি মানুষ মরে তাহলে যারা এই ব্রিজটার কাজ করছে এরাই দায়ী। কখন ভাঙিয়ে এখানে যে মরবে এটা তো বলাই যাবার নাই। এই ব্রিজ দিয়ে তো চলাফেরা করাটা সম্ভবই নয়। 15 দিনের মধ্যে এই ব্রিজটা ভেঙে গেল। এখন এর পরিবর্তন দিয়ে ভালো হওয়ার কথা সেটা তো হয় নাই।
ধসে পড়ার ঝুঁকি বিবেচনায় সেতু দিয়ে মানুষ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ক্ষুব্ধ এলাকাবাসী চান দায়ীদের বিচার। এটা যে কাজটা নিচে ব্রিজের এই লোকের সম্পূর্ণ দোষ, ওই লোকের আমাদের দরকার, এখানে এই জনগণের দরকার। টাকা ডুবে লুটপাট করি খায়া এই ব্রিজ গেল ভাঙিয়ে। এখন এই দিকের এলাকার বহু লোক এখন যানবাহন চলাফিরে খুব কষ্ট হওয়ার লাগছে। আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করা হোক বা দ্রুত আমাদের পারাপারের জন্য ভালো এর থেকে ভালো মানের ব্রিজ দেওয়া হোক। বিষয়টি তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এই বিষয়ে আমরা একটি সংশ্লিষ্ট যারা টেকনিক্যাল পার্সন আছে তাদেরকে দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি 5 সদস্যের। এই তদন্ত টিম আমাদেরকে রিপোর্ট দেওয়ার পর এখানে সংশ্লিষ্ট যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে আমরা বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। 2023 সালের জুনে শুরু হয়ে 300 ফুট লম্বা ও 5 ফুট চওড়া সেতুটির মূল অংশের নির্মাণ কাজ শেষ হয় গত জুনের মাঝামাঝি। ব্যয় ধরা হয়েছে প্রায় 29 লাখ টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক। ঠাকুরগাঁও সদরের হরিহরপুর গ্রামে একটি সেতু নির্মাণের দাবিতে স্থানীয় সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে গ্রামবাসী। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সহ 5টি গ্রামের মানুষ সংসদ সদস্যের পৌর শহরের কলেজপাড়া বাসভবন ঘেরাও করে এবং দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকে। পরে তারা ব্রিজের দাবিতে কলেজপাড়া মূল সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এতে হরিহরপুর সহ 5টি গ্রামের 5 শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। যৌতুকের দাবিতে ফরিদপুরে কলেজ ছাত্রী তানজিলা আক্তার তহেরাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জিসানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জিসান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালোবেসে 10 মাস আগে ফরিদপুর সদরের তানজিলা আক্তার তহেরা জিসান আহমেদের সাথে পরিবারের অমতে নিজেরাই বিয়ে করেন। পরে অবশ্য মেনে নেয় দুই পরিবার। বদরপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তহেরা ও জিসান। মাঝে মধ্যে তাদের কলহ হলেও তা মিটিয়ে নিতেন নিজেরাই। কিন্তু কি এমন হলো বুধবার রাতে? সেদিন তহেরার পরিবারকে মোবাইল ফোনে জিসান জানায় তহেরা ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। তবে তহেরার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। গলায় রশি নেওয়ার মতো কোনো পরিস্থিতি হয় না, আমার মেয়েরে মারা গেছে, ও মারা ফেলেছে। 15 দিন আগে একবার পিটাইছে, জনমের পিটাইছে, আমি যাই নিয়ে আসছে আমার মেয়েরে। বেশ কয়েকবারই দিছে, মানে থ্রেট দিছে, তোর বাপের বাড়িতে হুন্ডা নিয়ে আয়, তোর বাপের কয়টা মাথা আছে আমি দেখিনি, যদি না আনবার পারো। আমাদের সাথে কালকে ওর কথা হয়েছে, ও যদি ডিপ্রেশনে থাকতো অবশ্যই আমাদের জানাইতো বিষয়টা। ফ্যানটা ঠিক এতটুকু উঁচু, যদি খাটের থেকে দাঁড়ায় তাহলে ফ্যানটা এই হয়, ও করছে কি রশিটা কাটছে ফ্যানের থেকে, তাতে এতটুকু বসলেও ও খাট নাগর পায়, বসলেও। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তহেরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জিসান আহমেদকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। তানজিলা আক্তার তহেরা সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। মাছরাঙা নিউজ ডেস্ক। সঞ্চালন লাইনে ফাটল দেখা দেওয়ায় কুমিল্লা ও চাঁদপুরে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করায় বিপাকে পড়েন গ্রাহকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস বন্ধ করায় ক্ষুব্ধ মানুষ। দুপুর 2টার পর গ্যাস সরবরাহ শুরু হলেও লাইনে চাপ কম। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুমিল্লা ও চাঁদপুরে হঠাৎ গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। কুমিল্লার বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দিয়েছে। এজন্য কুমিল্লা ও চাঁদপুরের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কুমিল্লা ইপিজেটেও গ্যাস সরবরাহ ব্যাহত হয়। চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহর ও আশপাশের আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। প্রস্তুতি না থাকায় অনেকে রান্না করতে পারেননি। 2 দিন ধরে হোটেল থেকেই খাবার এনে খেতে হচ্ছে। 2 দিন ধরে গ্যাস নাই, মানুষের অনেক কষ্ট হচ্ছে। মানুষ হোটেলে গেলেও খাবার পাচ্ছে না। আরে ভাই, গ্যাস তো গতকাল থেকে নাই। গতকাল সামান্য কিছু একেবারে মানে মিটি করে দেওয়া আসছে, আজকে সকাল থেকে একেবারে টোটালি নাই। কুমিল্লার আবাসিক গ্রাহকরা জানান বুধবার সকাল থেকে নগরের রেস্তোরাঁগুলোয় বেড়েছে মানুষের ভিড়। অনেক বাসাবাড়িতে ব্যবহার করা হচ্ছে সিলিন্ডার গ্যাস। কোথাও কোথাও মাটির চুলায় রান্না করতে দেখা গেছে। গতকাল বাসার ছাদে মাটির চুলায় রান্না করেছেন অনেকে।
এ ব্যাপারে কুমিল্লার বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশল সেবার ব্যবস্থাপক মীর ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সঞ্চালন লাইনে ফাটল ধরায় কুমিল্লার 90% বাসাবাড়িতে সরবরাহ বন্ধ করা হয়। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 12 থেকে 16 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। খুচরা বাজারেও বেড়ে গেছে দাম। আমদানিকারকরা জানান, বন্দরে দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 72 থেকে 78 টাকা দরে বিক্রি হলেও আজ তা বেড়ে 88 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। সম্প্রতি পেঁয়াজের দাম বাড়ার আগে বন্দর দিয়ে দিনে 1 থেকে 2 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন 10 থেকে 12 ট্রাক আমদানি হচ্ছে। কিন্তু ভারত সরকার পেঁয়াজ রফতানিতে 40% শুল্ক ও 550 মার্কিন ডলার মূল্য নির্ধারণ করে দেওয়ায় আমদানিতে দাম পড়ছে প্রতি কেজি 80 টাকার বেশি। ফলে আমদানি বাড়লেও বাজারে এর প্রভাব পড়ছে না। ঝিনাইদহের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকা হাটগোপালপুর বাজারের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর উদ্বোধন করেন পুলিশ সুপার আজিমুল আহসান। এ উপলক্ষে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, সদর উপজেলার হাটগোপালপুর অন্তত অর্ধশত চালকল সহ 500 ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই এলাকার নিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে 18টি পয়েন্টে 32টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাজারের পাশে অবস্থিত হাটগোপালপুর পুলিশ ক্যাম্প থেকে ক্যামেরাগুলো মনিটরিং করা হবে। মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে গুণী শিল্পীদের সম্মাননা দেওয়া হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার 15 জন গুণী শিল্পীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সম্মাননা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে সব নদ নদীর পানি। ফের প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। উত্তরাঞ্চলে বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে বান্দরবানের পাহাড়ের পাদদেশে বহু মানুষের বসবাস। বর্ষা এলেই টনক নড়ে প্রশাসনের। কোটা সংস্কার চেয়ে আজও বিক্ষোভ শিক্ষার্থীদের। কোটা আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা, বললেন আইনমন্ত্রী। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।